বায়ুর মান ভালো, কলকাতার ক্ষেত্রে এটা খুব কমই বলা যায়। 2025-এ পুরো বছরে মাত্র 8টা দিন ছিল এরকম। এখানে মানুষ AQI লেভেল ট্র্যাক করে আবহাওয়ার মতো, প্রতিদিন অ্যাপে আপডেট দেখে। কিন্তু এটা শুধু কলকাতা নয়, দেশের অন্য অনেক অঞ্চলে সমস্যাটা আরো গুরুতর। এখানে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেও সবকিছুর উপর পুরু ধুলোর আস্তরণ। কয়লা খনিকে ঘিরে গড়ে ওঠা পূর্ব ভারতের এই শহরগুলোতে কয়লার ধুলো থেকে রেহাই নেই। শ্বাস নিতে কষ্ট হয়, চারদিকে শুধু ধুলো আর ধুলো, নাক মুখ সব জায়গাতেই ধুলো ঢুকে যায়। ঝড় উঠলে ঘরের ভেতরেও ধুলো ঢুকে পড়ে। কাপড় চোপড়, বাসনপত্র সব কিছুর ওপর ধুলো জমে যায়। সেগুলো জলে ধুলে সেই জলও কালো হয়ে যায়। বেশিরভাগ কয়লা খনি সরকারের নিয়ন্ত্রণে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলো সরকারি। বোকারো স্টিল সিটিতে প্রচুর কারখানা রয়েছে, এত ধোঁয়া যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তাই স্থানীয় নারীরা এবার লড়াইয়ে নেমেছে, যে ব্যবস্থা তাদের রক্ষা করতে পারেনি তার বিরুদ্ধে। ঝাড়খণ্ডের বোকারো জেলা জুড়ে রয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক শিল্প ও বড় বড় কারখানা। বছরের পর বছর এখানকার মানুষ এই মারাত্মক দূষণের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হয়েছেন, কারণ তাদের জীবিকা ও জ্বালানি কয়লার উপর নির্ভরশীল। তবে দীপমালা দেবীর মতো নারীরা এই পরিস্থিতি মেনে নিতে রাজি নন। প্রতিদিন কতটা দূষণের মধ্যে থাকতে হয় সেটা এখন তারা সেন্সর বক্স দিয়ে মেপে দেখেন। দেখুন, স্বাস্থ্যকেন্দ্রের সিঁড়িতে কত ধুলো জমেছে। সারাদিন এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যেতেই হয়। দীপমালা দেবীর বাড়ি জারাংডিহে, পূর্ব বোকারো কয়লাঞ্চলের একটি গ্রাম। এখান দিয়ে সারাক্ষণ কয়লা বোঝাই ট্রাক যাতায়াত করে। রাস্তাঘাট কুচকুচে কালো, বাতাসেও থিকথিকে দূষণ। এমজি আকরামের মতো বাসিন্দারা জানান, বহু বছর ধরে কয়লার ধুলো শরীরে ঢোকায় স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। সবাইকে ওষুধ খেতে হয়, দামটা দিতে হয় নিজেদেরই। এমজি আকরামের মতো এখানকার অনেক পরিবারই দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাদের রোজগারের বড় একটা অংশ চলে যায় ওষুধ কিনতেই। তার উপর এই সব কয়লাঞ্চলে স্বাস্থ্যসেবাও সহজলভ্য নয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার সুনিতা মাহাতো নিয়মিত দূষণের কারণে অসুস্থ রোগীদের চিকিৎসা করেন। এটি ভারতের অন্যতম বৃহৎ কয়লা খনি অঞ্চল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ঝাড়খণ্ডে বছরে 20 কোটি মেট্রিক টনেরও বেশি কয়লা উৎপাদন হয়, যা ভারতের মোট উৎপাদনের প্রায় 5 ভাগের 1 ভাগ। এই অঞ্চলটা ধুলোয় ভর্তি। কাশি এবং ধুলোর কারণে হওয়া অন্যান্য শারীরিক সমস্যা এখানে প্রায়ই দেখা যায়। আমার কাছে যে রোগীরা আসেন তাদের বেশিরভাগই এই ধরনের সমস্যায় ভোগেন। এর জন্য মূলত দায়ী কয়লা খনিগুলো। শ্বাসকষ্টের রোগী সবচেয়ে বেশি, যেমন হাঁপানি, সিওপিডি, যক্ষ্মার রোগীও আসে। খুব ছোট বয়স থেকেই শিশুরা কয়লার ধুলোর সংস্পর্শে আসে। চরম দারিদ্র্যের কারণে অনেক শিশুই খনির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়লা কুড়িয়ে সেগুলো বিক্রি করে খাবার কেনার জন্য। এর প্রভাব হতে পারে গুরুতর। শিশুদের চোখে সমস্যা দেখা দিচ্ছে, তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছু শেখালে সেগুলো তারা ঠিকমতো মনে রাখতে পারে না, মুহূর্তের মধ্যে সব ভুলে যায়। ভারতে প্রতি বছর বায়ু দূষণের কারণে 20 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। ঝাড়খণ্ডের ধানবাদ ও বোকারোর মতো কয়লা খনির জেলাগুলোতে দূষণের মাত্রা বিশেষভাবে বেশি। সেখানে দীপমালা দেবী ও অন্যান্য স্থানীয় নারীরা বাতাসের মান পর্যবেক্ষণ করার একটা প্রকল্পে কাজ করছেন। তারা নিজেদের বলেন পর্যাবরণ সখী, মানে পরিবেশের বন্ধু। বিয়ের পর জারাংডিহে এসে দেখি সবাই জীবিকার জন্য কয়লার উপর নির্ভরশীল। রান্নাও হতো কাঠ বা কয়লার চুল্লিতে। দেখতাম রান্না করতে করতে নারীরা দমকা কাশছেন। তারা থুতু ফেললে তাতেও কালো ধুলো দেখা যেত। একবার কাশি হলে সেরে উঠতে অনেক সময় লাগে। একটা স্থানীয় সংগঠন দীপমালা ও 9 জন নারীকে গ্রামের বায়ু দূষণ পর্যবেক্ষণ করার প্রশিক্ষণ দেয়।
বিশেষ যন্ত্র ব্যবহার করে তারা বাতাসে থাকা ক্ষতিকর কণার মাত্রা মাপেন। এই কণাগুলো এত ছোট যে ফুসফুস ও রক্তে ঢুকে যেতে পারে। 2.5 মাইক্রোমিটারের চেয়ে ছোট কণাগুলো আসে কয়লা পোড়ানো ও যানবাহনের ধোঁয়া থেকে, আর বড় PM10 কণাগুলো আসে কয়লা ও রাস্তার ধুলো থেকে। আমাদের PM 2.5 এবং PM10 সম্পর্কে শেখানো হয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় মাপ নেওয়ার পর বুঝতে পারি এখানকার বাতাস আসলেই কতটা দূষিত। রান্না করার সময় ঘরের ভেতরেই বায়ু দূষণ হয়। নারীরা সেই দূষণের সংস্পর্শে থাকেন। আবার বাইরে বেরোলে পরিস্থিতি যে খুব একটা আলাদা তা না। ফলে ঘরের ভেতরে ও বাইরে দুই জায়গাতেই দূষণের মুখে পড়তে হয়। এর প্রভাব পড়ে তাদের স্বাস্থ্যের উপর। দেশের নিয়ম অনুযায়ী ভারতের কয়লা খনির আশেপাশের বায়ুর মান নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত, এমনকি বসতিপূর্ণ এলাকার 3 কিলোমিটারের মধ্যে। কিন্তু এখানকার সরকারি সংস্থা সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড সেটা করেনি এবং কর্তৃপক্ষ নিয়মটি কার্যকর করেনি। এই পর্যাবরণ সাক্ষীরাই সর্বপ্রথম দূষণের তথ্য সংগ্রহ করেন। স্কুল, বাজার এবং হাসপাতালের কাছে তারা বাতাসের মান মেপে দেখেন। দেখা যায় সেই জায়গাগুলোতেই দূষণের মাত্রা ছিল অত্যন্ত বেশি। খনির কাছে বায়ুর গুণমান সূচক 300 থেকে 400 তে পৌঁছে যেত। কখনো কখনো রাতে সেটা 500 থেকে 600 তেও উঠত। দূষণ এতটাই বেশি ছিল যে মনিটর লাল হয়ে যেত এবং শব্দ করতে শুরু করত। তবে শুরুতে অনেকেই বিষয়টা সন্দেহের চোখে দেখতেন, এমনকি গ্রামের লোকেরাও। মনিটর নিয়ে বেরোলে সবাই জিজ্ঞাসা করতো আমরা কি করছি। খনিতে একটা বাক্স নিয়ে যাচ্ছি দেখে অনেকেই আমাদের পাগল ভাবতো। তারা 69টা জায়গায় বায়ুর মান মাপেন এবং 26টা দূষণপ্রবণ এলাকা চিহ্নিত করেন। সেই তথ্যের ভিত্তিতে কয়লা সংস্থা ও কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা যেতে পারে, কারণ হাতে এখন প্রমাণ আছে। কাছেই কুরপানিয়া শহর, সেখানকার আরেক পর্যাবরণ সাক্ষী জ্যোতি কুমারী জানান, মানুষ এখন বুঝতে পারছে চারপাশের বাতাস কতটা ক্ষতিকর। हम लोग तो माइंस एरिया में रहते हैं, जिस वजह से तो हम लोग को पता है कि एरिया जो है कि वायु प्रदूषित से ग्रस्त है। सबसे पहले इस चीज को हम लोग ना बोल नहीं पाते थे कि यहाँ पर जो ये स्थिति है हम लोगों को आगे चल के भयानक रूप लेने वाला है। जब हम पर्यावरण আমাদের শরীরে ঢুকে যাচ্ছে तो वहाँ पे এবং हमको এগুলো ये আমাদের समझ में সবার आया জন্য কতটা सूक्ष्म প্রাণঘাতী कण के হতে द्वारा পারে। जो हमारे शरीर में जा रहा है, जो हमारे शरीर को कितना हानि है। কয়লা সংস্থার অবহেলার প্রমাণ হিসেবে এই সখীরা তাদের অনুসন্ধান তুলে ধরেন সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের কাছে এবং কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের কাছে। অবশেষে তাদের পরিশ্রমের ফল পাওয়া যায়। এলাকায় ধুলো নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেয় কয়লা সংস্থা। এখন কয়লা বোঝাই ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয় এবং প্রধান সড়ক জুড়ে বসানো হয়েছে জলের স্প্রিংকলার, যাতে ধুলো কম ওড়ে। স্টিলের লম্বা বেড়া এবং ধুলো মাপার যন্ত্র বসানো হয়েছে খনিগুলোর চারিদিকে। রাস্তাঘাটও এখন আরও নিয়মিত পরিষ্কার করা হয়। বাতাস পরিষ্কার রাখতে গাছও লাগানো হচ্ছে। এই পর্যবেক্ষণের ফলে মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা বুঝতে পারছেন যে বাতাসে শ্বাস নিচ্ছেন সেটা কতটা পরিষ্কার বা কতটা দূষিত। তবে এই নারীরা আরও পরিবর্তন চান। ধুলো নিয়ন্ত্রণের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি মিলেছে, কিন্তু দূষণ আরও কমানো এবং যারা ইতিমধ্যেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করা, এগুলো একটা দীর্ঘমেয়াদী কাজ। कम हुआ है केसेस, थोड़ा कम हुआ है और भी होने का जरूरत है। साथ में मिलकर काम करेंगे स्वास्थ्य विभाग और ये दोनों तो बहुत ही अच्छा काम होगा। আর আমরা চাইতে कि आगे भी हमारे काम से এখানকার সবাই সুস্থ থাকুক এবং পরিষ্কার বাতাসে सभी को শ্বাস स्वस्थ रहे, নিক। सभी को स्वच्छ हवा मिले, পরিষ্কার বাতাস আমাদের क्योंकि स्वच्छ অধিকার। हवा हमारा अधिकार है। যথেষ্ট সরকারি পর্যবেক্ষণ না থাকায় এগিয়ে এসেছিলেন এই নারীরা এবং তাদের সংগৃহীত প্রমাণ আর উপেক্ষা করা সম্ভব নয়। অন্যান্য মেগাসিটির চেয়ে কলকাতায় বেশি তাপ অনুভূত হয়। এখনই গরম 38-39 ডিগ্রি, শরীর যা অনুভব করে তা আরো বেশি। কিন্তু এই গরম সবার জন্য এক নয়। যাদের এয়ার কন্ডিশনড ঘর, অফিস বা গাড়ি আছে তাদের জন্য এটা একটা বিরক্তি মাত্র। কিন্তু লক্ষ লক্ষ গিগ ওয়ার্কার, রাস্তার ফেরিওয়ালা, যারা সারাদিন বাইরে রয়েছেন তাদের সকলের জন্য এটা একটা জীবনের সংগ্রাম। এই রকম জায়গাগুলোয় মানুষ একটু স্বস্তি পান। এটা একটা সবুজ পার্ক,
গাছগাছালি ঘেরা থাকায় শহরের অন্যান্য জায়গার তুলনায় এখানে তাপমাত্রা কম। দেশের ৭৬% জনসংখ্যা তাপের ঝুঁকিতে রয়েছে, তারপরেও গরম বাড়ছে। ৩২ ডিগ্রির ওপরে আমাদের শরীর এবং মনের কার্যকারিতা অর্ধেকে নেমে আসে। এই পার্কগুলো বিনা খরচে তাৎক্ষণিক একটা স্বস্তি দেয়, কিন্তু সত্যি বাঁচতে হলে দরকার স্থায়ী পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কার্বন নিঃসরণ কমানো। দিল্লিতে এক বিকালে অফিস শেষে একদল সহকর্মী মাঠে ফুটবল খেলছেন। এই প্রশিক্ষণের জন্য তাদের কোম্পানি বেশ বড় অঙ্কের টাকা খরচ করে। প্রতি বছর এই শহরের সংস্থাগুলো কর্পোরেট লিগে অংশ নেয়। এটাই ইয়ামান রেকির ব্যবসার মডেল। এই ফুটবল অনুরাগী নিজের পার্ক লাইফ সংস্থার মাধ্যমে শৌখিন খেলোয়াড়দের একত্রিত করেন। তবে তার এই ব্যবসা পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল। অতিরিক্ত ঠান্ডা বা চরম আর্দ্রতার মতো আবহাওয়ায় মানুষ সাধারণত ফুটবল বা কোনো রকমের খেলাধুলায় অংশ নিতে বাইরে বের হয় না। শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি এর কারণে তারা খেলতে না এলে আমাদের ব্যবসায়িক ক্ষতি হয়। জল জমে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়লেও তাকে বুকিংয়ের টাকা দিতে হয়, তাই অতিবৃষ্টি হলে প্রতিবারই তার লোকসান হয়। ইয়ামান রেখির প্রতিষ্ঠানটি বিশেষ ধরনের। শুধু তার ব্যবসাই নয়, ভারতের অনেক শিল্পই আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। নির্মাণ শিল্প থেকে শুরু করে পর্যটন, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে কৃষি, সব ক্ষেত্রেই খারাপ আবহাওয়ার কারণে আর্থিক প্রভাব দেখা যাচ্ছে। পূর্ণমিতা দাশগুপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথে কাজ করেন। তিনি ও তার সহকর্মীরা অর্থনীতির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা নিয়ে গবেষণা করছেন। গত ৩ দশকে ভারতে ৪০০টি চরম ভাবাপন্ন আবহাওয়ার ঘটনা দেখা গিয়েছে। আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী গত ৩০ বছরে প্রায় ৮০,০০০ মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ থেকে ৪০,০০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। এটা একটা বিশাল অঙ্ক। মৌসুমী বৃষ্টিপাতের কারণে বন্যা, শিলাবৃষ্টি, অসহ্য তাপপ্রবাহ ভারতে সবই ঘটছে। পৃথিবীর অন্যান্য জায়গার মতোই শিল্প বিপ্লবের পর থেকে গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় এখন আগের চেয়ে বেশি বৃষ্টি হয় আর বেশি গরম পড়ে। তবে দিল্লিতে শীতকালে এখন অস্বাভাবিক ঠান্ডাও পড়ে। বিজ্ঞানীরা এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। আমরা গত বছর কেরালায় বন্যা, অতিবৃষ্টি ও ধসের ঘটনা পর্যবেক্ষণ করেছি। 2013 সালে উত্তরাখণ্ডে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেটাও আরেকটা সমীক্ষায় দেখেছি। দুটো ঘটনাতেই আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনের কারণে সেই সময়ে বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ আগের তুলনায় 10 থেকে 12% বেড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে ফসল নষ্ট হয়, প্রচণ্ড গরমে মানুষ কাজ করতে পারে না। এর ফলে খাবারের দাম বাড়ছে, যোগানের অভাবে অন্যান্য জিনিসপত্রের দামও বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান সমস্যার সমাধান করতে অর্থনীতির নতুন কৌশল খুঁজে বের করা প্রয়োজন হয়ে পড়েছে। এখন পর্যন্ত আমরা গরমের মোকাবিলায় মূলত দুর্যোগ ব্যবস্থাপনার উপরই জোর দিয়েছি। কিন্তু দীর্ঘদিন ধরে গরম সহ্য করার জন্য আমাদের নতুন কৌশল বের করতে হবে। গরম সহ্য করতে পারে এমন ফসল চাষ করলে এবং ভিন্ন ভিন্ন সময়ে ফসল তোলার ব্যবস্থা করলে কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমবে। শহরের সবুজ উদ্যান তাপপ্রবাহের সময় ছায়া আর ঠান্ডা বাতাস দিতে পারে। কম শক্তি খরচ করে কিভাবে আমাদের বাড়িঘর আর অফিস ঠান্ডা রাখা যায় সেই চিন্তা করতে হবে। কাজ করার জন্য এটা একটা বড় জায়গা। আমরা পুনর্ব্যবহৃত শক্তি বা ছোট বিদ্যুৎ গ্রিড ব্যবহার করতে পারি অথবা নতুন উপায় বের করতে পারি। আমাদের নতুনভাবে ভাবতে হবে।
বন্যা কবলিত এলাকায় নদীর পাড় আর সমুদ্রের কিনারা সুরক্ষিত করতে হবে, নির্মাণ পদ্ধতিও বদলাতে হবে। এভাবেই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে মানুষ ও বন্যপ্রাণীর জীবন ও বাসস্থান রক্ষা করা সম্ভব। ভারতের কিছু রাজ্য জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করার জন্য আরও বেশি বিনিয়োগ করছে। এই ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে মহারাষ্ট্র, গুজরাট এবং অন্যান্য কিছু রাজ্য। এমনকি কিছু কম উন্নত রাজ্য এই দিকে অগ্রসর হতে শুরু করেছে। এরকমই একটি উদাহরণ হলো ওড়িশা। তথ্য থেকে স্পষ্ট দেখা যাচ্ছে অভিযোজনে বিনিয়োগ করলে যে লাভ পাওয়া যায় তা খরচের তুলনায় অনেক বেশি। জলবায়ু পরিবর্তন আর পৃথিবীর উষ্ণায়ন অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে, যা থামানো সহজ কাজ নয়। এর গতিপথ বদলানো খুব কঠিন। যত তাড়াতাড়ি সম্ভব গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে হবে। চরম ভাবাপন্ন আবহাওয়া আগেও ছিল, তার থেকেও সুরক্ষা পুরোপুরি নিখুঁত ছিল না। জলবায়ু পরিবর্তন সেই ঝুঁকিগুলোকে আরো বাড়িয়ে দিয়েছে এবং নতুন নতুন ঝুঁকি তৈরি করছে, যা আগে কিছু এলাকায় দেখা যেত না। ইয়ামান রেখির মতো উদ্যোক্তাদের এখন জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এই নতুন বাস্তবতায় অভিযোজনের পথ খুঁজে বের করাই তার কাছে একমাত্র উপায়। এই চাকতিগুলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের রক্ষা কবচ। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। 4.5 কোটিরও বেশি মানুষের আবাস এই অনন্য অঞ্চল বহুদিন হলো সংকটে। বাড়ছে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হচ্ছে আরও ভয়ঙ্কর। মাটির বাঁধ আর কংক্রিটের দেওয়াল এই ভাঙন ঠেকাতে পারছে না। তাই পরিবেশবিদরা ফিরে গেলেন শতাব্দী পুরনো কৌশলে, টেরাকোটা। কাদা, বালি আর পলি দিয়ে তৈরি এই মাটির চাকতি টেকসই, পরিবেশ বান্ধব এবং কংক্রিটের চেয়ে সাশ্রয়ী। মাত্র 16 মাসে এগুলো এতটাই পলি জমিয়েছে যে সমুদ্রের জলস্তর বৃদ্ধির চেয়েও দ্রুত ফিরছে জমি। তবে এই সমাধান সব জায়গায় খাটে না। এই চাকতি প্রমাণ করে প্রাচীন জ্ঞান বদলে যাওয়া পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে সহায়ক। গরমের দিনে এটা খুব ভালো একটা স্ন্যাক। অলিভ বা জলপাই, 50% জল, প্রচুর পুষ্টি। অলিভ গাছ ঐতিহ্যবাহীভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে চাষ হতো। স্পেন, ইটালি, গ্রিস, আর এখন এটা এমন সব জায়গায় চাষ হচ্ছে যেটা আপনি কখনো ভাবতেই পারতেন না। রাজস্থানে 20 বছর আগে শুরু হয়েছিল অলিভ চাষের এক প্রকল্প। দক্ষিণ ইউরোপে এর প্রাচীন ঐতিহ্য, এখন উত্তরেও চেষ্টা চলছে। ভারতে খাবারের সঙ্গে মিশছে ভূমধ্যসাগরীয় ডায়েট। এটা হেলদি এবং ট্রেন্ডি। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে কি একদিন হারিয়ে যাবে জলপাই গাছ? এই গাছ থেকেই আসে অলিভ অয়েল, যার চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। 90-এর দশকের তুলনায় এর ব্যবহার এখন প্রায় দ্বিগুণ। জলপাই গাছ মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলেই জন্মায়, কিন্তু প্রতি বছরই তাপ প্রবাহ ও খরা হচ্ছে আরও তীব্র। এই চরম আবহাওয়ায় জলপাই গাছের খুব ক্ষতি হচ্ছে। তাহলে কি এই গাছগুলোকে নতুন ঠিকানা খুঁজতে হবে? আরও উত্তরে, হয়তো অস্ট্রিয়াতে? এমন কিছু করতে গেলে আশাবাদী হতেই হবে। অবিশ্বাস্য নাকি জলবায়ু সংকটের যথার্থ সমাধান? চরম আবহাওয়ায় গাছপালা চাষের অভিজ্ঞতা রয়েছে মার্কুস ফিঙ্কের। এই পদার্থবিদ বহু বছর ধরে মহাকাশে খাদ্য উৎপাদন নিয়ে গবেষণা করেছেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনের নভোচারী ও ভবিষ্যতের বাসিন্দাদের জন্য। এখন অস্ট্রিয়ায় নতুন ধরনের ফসল নিয়ে কাজ করছেন। তিনি অ্যাগ্রো রিবেলসের সহ প্রতিষ্ঠাতা। তাদের ভাবনাটা সহজ, জলবায়ু পরিবর্তন আটকাতে না পারলেও মানিয়ে তো নিতে পারি। তবে পুরনো ধারণা বদলাতে হবে। তাই অস্ট্রিয়ায় জলপাই চাষ হবে নাই বা কেন? সত্যি বলতে মধ্য ইউরোপে জলপাই ফলানো সম্ভব, এটা আমি কখনো ভাবিনি। এটা কি সফল হবে? অ্যাগ্রো রেবেলসের মতোই মাটিয়াস ভেলেশিৎসও মনে করেন জলপাইয়ের নতুন ঠিকানা হতে পারে অস্ট্রিয়া। বসন্তকালের প্রস্তুতির জন্য তিনি গাছের ডাল ছাঁটছেন, পাতার ঘনত্ব কমাচ্ছেন, যাতে গাছে ভালো ফল ধরে। তাদের পরিবার বরাবরই ফল ও সবজির চাষ করে আসছে। তবে মাটিয়াসের কাছে জলপাই চাষ মানে নিজের ভবিষ্যতে বিনিয়োগ করা। তার প্রায় 100টি গাছ আছে, বয়স এখন 7 বছর। 2024 সালে প্রথম ফলন পাওয়া যায়, 1 কিলোর একটু বেশি।
জলপাই গাছে ফল ধরতে 5 থেকে 7 বছর সময় লাগে, তাই অস্ট্রিয়ায় জলপাই চাষ ব্যাপক আকার নিতে এখনও অনেক দেরি। জলপাই গাছ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইতিহাস হাজার হাজার বছরের। সময়ের সাথে সাথে এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে গাছগুলো। কিছু গাছ তো 4000 বছর পর্যন্তও বাঁচতে পারে। পাথুরে মাটি, মৃদু শীত, গরম গ্রীষ্ম এবং বসন্ত ও শরতের বৃষ্টি, পরিবেশটা একদম উপযুক্ত। এখানে এক একটি গাছ 15 থেকে 200 কেজি পর্যন্ত ফল দিতে পারে, গড়ে 30 কেজি। তবে নির্ভর করে গাছের বয়স, অবস্থান ও পরিচর্যার ওপর। স্পেন বিশ্বে সবচেয়ে বেশি অলিভ অয়েল উৎপাদন করে, বছরে 10 লাখ টনেরও বেশি। এরপর ইটালি, গ্রিস, তুরস্ক এবং তিউনিসিয়া। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং ক্রমশ বদলাতে থাকা আবহাওয়া ভূমধ্যসাগরীয় অঞ্চলের উপর চাপ সৃষ্টি করছে। সবচেয়ে কঠিন সময় জুলাই এবং আগস্ট মাস। তখন জলপাই গাছে তেল তৈরি হয়, আর ঠিক তখনই এখানে জলের অভাব দেখা দেয়। আমি 80 মিটার পর্যন্ত মাটি খুঁড়েও জল পাইনি। মিলেনকো জাগোরাচ 20 বছর ধরে জলপাই চাষ করছেন দক্ষিণ ক্রোয়েশিয়ার পোলাচায়। প্রায় 5 হেক্টর জমিতে তার পরিবারের হাজার খানেক গাছ আছে। কিন্তু সেই 2022-এর গ্রীষ্ম, বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। গাছ বাঁচাতে জল কিনতে হয়েছিল। আমরা 10 লাখ লিটার জল জোগাড় করেছিলাম। প্রতিটা গাছের জন্য প্রায় 700 থেকে 800 লিটার। শুধুমাত্র অক্টোবরের ফলন বাঁচানোর জন্য। এবং জলবায়ুর পূর্বাভাস সঠিক হলে 2022-এর এই ঘটনাই হয়ে উঠতে পারে স্বাভাবিক। প্রতি বছরই তাপমাত্রা বাড়ছে, ভাঙছে নতুন নতুন রেকর্ড। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস কর্মসূচির তথ্য অনুযায়ী পৃথিবীর সব মহাদেশের মধ্যে ইউরোপ সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে। স্বাস্থ্যকর তেল হিসেবে অলিভ অয়েলের বেশ সুনাম, তাই নতুন নতুন বাজারে ছড়িয়ে পড়ছে। যেমন ভারত, স্বাস্থ্য সচেতন মধ্যবিত্তদের মধ্যে আমদানি করা অলিভ অয়েলের চাহিদা বাড়ছে। তাহলে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষ কি করবেন, যাদের জীবিকা এটার উপর নির্ভরশীল? এর উত্তর খুঁজছেন ক্রোয়েশিয়ার গবেষক তাতিয়ানা ক্লেপো। আমাদের এমন কিছু খুঁজে বার করতে হবে যা জিনগতভাবে চরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে। সমাধান লুকিয়ে আছে পুরনো প্রজাতির গাছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিভিন্ন জায়গায় এখনো সেই গাছগুলো দেখা যায়। এই জলপাই গাছটার বয়স 1500 বছর। এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে বিভিন্ন প্রশ্নের উত্তর। শত শত বছর ধরে প্রকৃতির নানা প্রতিকূলতা সত্ত্বেও টিকে আছে গাছটা। পুরনো গাছে সাধারণত জিনগত বৈচিত্র্য বেশি থাকে আধুনিক উচ্চ ফলনশীল গাছের তুলনায়, তাই এগুলো আরও সহনশীল। পুরনো বা নতুন যে কোনো তাপ সহনশীল গাছ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যেমন তিউনিসিয়ার কিছু গাছ। তবে এই ধরনের গাছ তৈরি করতে সময় লাগবে। তার মানে কি গাছটার ভবিষ্যৎ নির্ভর করছে নতুন জায়গার উপর, যেমন অস্ট্রিয়া? এটা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল। বিশ্বাস না থাকলে এমন পরীক্ষা করা যায় না। জলপাইয়ের প্রায় 300 থেকে 400টা জাত আছে। আমি দক্ষিণ ইউরোপের ঠান্ডা অঞ্চলের জাতগুলো বেছে নিয়েছিলাম। শেষ পর্যন্ত মাত্র 30টা প্রজাতির জলপাই টিকেছিল। শুরুতে যদিও সন্দেহ ছিল। এখানে জলপাই পাকবে কিনা সেটা নিয়ে একদম নিশ্চয়তা ছিল না। এমন প্রজাতি পাবো কিনা যেগুলো সময় মতো ফল দেবে সেটাও জানতাম। তবে ধীরে ধীরে ফল মিলছে। এখন অস্ট্রিয়ায় 7000-এর বেশি জলপাই গাছ আছে। 2026 সালে লাগানো হবে আরও 2000 গাছ। তবে গল্প এখানেই শেষ নয়। ভিয়েনার বোকো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে আমরা অস্ট্রিয়ার নিজস্ব জলপাইয়ের জাত তৈরি করেছি। অস্ট্রিয়ার জলপাই গাছ, অস্ট্রিয়ার অলিভ অয়েল। একদিন হয়তো এর সুফল পাওয়া যাবে, কারণ অলিভ অয়েলের দাম এখন অনেক। ভূমধ্যসাগরীয় অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পর 2023 সালে মারাত্মকভাবে ফলন কমে যায়। বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক স্পেনেও স্বাভাবিকের তুলনায় প্রায় অর্ধেক ফল হয়। অলিভ অয়েলের দাম দ্বিগুণ হয়ে যায়। জার্মানিতে 2024 সালে তেলের দাম আগের বছরের তুলনায় 45% বেশি ছিল। এখনও দাম আগের অবস্থায় ফেরেনি। অন্যদিকে ভালো মানের অলিভ অয়েলের চাহিদাও কমেনি। অস্ট্রিয়াকে প্রমাণ করতে হবে তারা সেটা সরবরাহ করতে পারবে কিনা। তবে অস্ট্রিয়ার পরীক্ষা সফল হলে তার খেসারত কি ভূমধ্যসাগরীয় অঞ্চলকে দিতে হবে? গবেষক তাতিয়ানা ক্লেপোর মতে ভবিষ্যৎ জটিল।
বিশেষ করে কৃষকদের জন্য। তবে তার বিশ্বাস উত্তর লুকিয়ে আছে জলপাই গাছের মধ্যেই। জলপাই গাছের সবচেয়ে ভালো গুণ হলো এগুলো খুবই সহনশীল। আমার বিশ্বাস আগামী বহু বছর ধরে এরা টিকে থাকবে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেবে। ভূমধ্যসাগরে আশাবাদীরা, অস্ট্রিয়ায় পথপ্রদর্শকরা এবং তাদের সাথে এমন এক গাছ যা বদলে যাওয়া পৃথিবীতেও টিকে থাকতে পারে। আমাদের একজন দর্শক বলেছেন যে আমাদের দিল্লির চিল নিয়ে রিপোর্ট দেখার পর তারা একটি আহত পাখি খুঁজে পান এবং সেই সংগঠনের সঙ্গে যোগাযোগ করে সেই পাখিটিকে বাঁচান। এরকম খবর জানতে পারলে আমাদের কাজ করবার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। শীঘ্রই আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, বিদায়, নমস্কার।